বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরও এক শিক্ষার্থীর মৃত্যু। জরুরি মিটিংয়ে চীনের চিকিৎসক দল, দগ্ধদের পর্যবেক্ষণ করছে সিঙ্গাপুর ও ভারতীয় বিশেষজ্ঞরা। মাইলস্টোন ট্র্যাজেডির পর উদ্ধার কাজ আর চিকিৎসায় বড় প্রতিবন্ধকতা ছিল উৎসুক মানুষের ভিড়। মূল্যবোধের অবক্ষয়ে হারাচ্ছে মানবিকতা, বলছেন মনোবিজ্ঞানীরা। পাচ্ছি A+, 80% মার্কস, গোল্ডেন, এগুলোকে আমরা যতটা এমফাসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমাদের কোনো নাম্বারিংও নাই, এটার কোনো চর্চাই নাই। আবারও ঘটল সীমান্ত হত্যা। ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আরও একজন আহত। শেরপুরে 21 রোহিঙ্গাকে পুশিন। থামেনি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত, প্রাণহানি বেড়ে দাঁড়ালো 16 জনে। নিরাপদ আশ্রয়ে দুদেশের লাখের বেশি বাসিন্দা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আইমান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইমানের শরীরের 45% দগ্ধ ছিল। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে 41 জন, এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে সকাল 9টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন চীনের বিশেষজ্ঞ দল। তাদের সাথে বার্ন ইনস্টিটিউটে দগ্ধ আহতদের চিকিৎসার বিষয়ে চলছে বৈঠক। সিঙ্গাপুর ও ভারতীয় দলের সাথে দলটি দিবে সমন্বিত চিকিৎসা, পরে সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করতে পারে। এদিকে হাসপাতাল চত্বরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিমান বাহিনী রাখছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে কোনো ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সব খরচ বহন করবে সরকার। মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় দিয়াবাড়িতে নিহত একই পরিবারের 3 শিক্ষার্থীর কবরে শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ বিমান বাহিনী। সেখানে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি সরাসরি তার কাছে। রাব্বি, এই মুহূর্তে সেখানে কি কর্মসূচি চলছে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। কর্মসূচি ঠিক না, আপনি জানেন যে একই পরিবারের তিন শিশু, আরিয়ান সহ 3 শিশু যারা মাইলস্টোনে পড়তেন, সেই শিশুর কবরস্থান একই পরিবারের, তাদের একসাথে কবরস্থান। সেই কবরস্থানে বিমান বাহিনী প্রধান, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসেছেন, কবরে ফুল দিয়েছেন, গার্ড অফ অনার প্রদান করেছেন, একই সাথে মোনাজাত করেছেন। এখন মোনাজাত শেষে সেই পরিবারের যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য বিমান বাহিনী প্রধান সেই বাসাটিতে, দেখতেই পাচ্ছেন সবাই শোকে আচ্ছন্ন। যে পরিবারটির আসলে একটা বংশের 3 শিশু, 3 সন্তান, সেই পরিবারটিকে সান্ত্বনা দিতে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর প্রধান সহ এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা হাজির হয়েছেন। তারারটেক, এটি দিয়াবাড়ির স্কুলটি যেখানে অবস্থিত তার ঠিক কাছেই তারারটেক এলাকায়। এখানে তাদের পারিবারিক যে কবরস্থান, সেই কবরস্থানে কিছুক্ষণ আগে মোনাজাত করেছেন। মোনাজাত শেষে পরিবারকে সান্ত্বনা দিতে হাজির হয়েছেন এখানে বিমান বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং এই 3 পরিবারের যা সবাইকে সান্ত্বনা দিচ্ছেন আর কি। মাসুম, আপনি দেখতেই পাচ্ছেন আসলে এই মুহূর্তে আসলে ঠিক সান্ত্বনা দেয়া ছাড়া আসলে কিছুই করার নেই।
শিক্ষার্থী উমায়ের নূর আসফিক শিশুর সমাধি একসাথে, এই 3 শিশুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এই 3 পরিবারের সাথে বিমান বাহিনী উমায়ের নূর আসফিক, বোরহান উদ্দিন বাপ্পি, মাহিদ হাসান আরিয়ান। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের আরেক সহকর্মী সুমাইয়া ঐশী, সেখানকার খবরাখবর জানবো। ঐশী, আরও এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ এলো, শিশুটির বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? তাছাড়া আশঙ্কাজনক বাকি 6 জনের অবস্থা কেমন, একটু জানাবেন আমাদের। আসলে আশঙ্কাজনক যে 6 জন আছে তাদের পরিস্থিতি কেমন সে বিষয়ে আসলে বিস্তারিত তথ্য যখন ব্রিফিং হবে কিছুক্ষণ পরে হয়তো তখনই আমরা জানতে পারবো রাব্বি। এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের কাছে আছে তার মধ্যে একটি খারাপ খবর, যেটি আপনিই বলছিলেন কিছুক্ষণ আগে, যে আয়মান নামে যে শিশুটি মারা গিয়েছে, এর মাধ্যমে আরও একটি ফুল কিন্তু এই ট্র্যাজেডিক ঘটনায় ঝরে গেল। আয়মানের বয়স ছিল মাত্র 10 বছর এবং তার 45% শরীরে দগ্ধ হয়েছিল, অর্থাৎ বার্ন ছিল 45%। এবং বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজকে সকাল 9:32 নাগাদ তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তবে একটু সুখবরও এর মধ্যে রয়েছে, সেটি হচ্ছে 22 তারিখের পর থেকে গতকাল পর্যন্ত মোট 13 জন যারা চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে মোট 13 জনকে আসলে কেবিনে স্থানান্তর করা গেছে। তাদের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাওয়ায় হয়তো আগামী 2-1 দিনের মধ্যে তাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা হয়তো করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ, তেমনটি জানানো হয়েছে আমাদেরকে। এবং বাকি যারা আছে তাদের মধ্যে পরিস্থিতি, তাদের শারীরিক পরিস্থিতি ঠিক কি সেই বিষয়ে আরও বিস্তারিত হয়তো আরেকটু পর আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। এবং বুধবার পর্যন্ত কিন্তু আমরা জানি যে সমস্ত দগ্ধ শিশু বলি বা এই ঘটনায় যারা দগ্ধ হয়েছিলেন তাদেরকে যারা শনাক্ত করা যাচ্ছিল না, বুধবার পর্যন্ত মোট 11টি 5 জনের নমুনা কিন্তু নেওয়া হয়েছিল। তাদের মধ্যে 5 জনকেই শনাক্ত করা গেছে ডিএনএ টেস্টের মাধ্যমে। গতকাল তাদেরকে পরিবারের কাছে স্থানান্তর করা গেছে। এবং এইভাবেই কিন্তু আসলে এক এক করে ঝরে যাচ্ছে দগ্ধ শিশুরা। এবং সবশেষ পরিস্থিতি এটাই ছিল আমার কাছে এখন পর্যন্ত। ঐশী, আপনাকে ধন্যবাদ। ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুলের চারপাশ ঘিরে উৎসুক জনতার ভিড়। খুব সকালে একটু ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হচ্ছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এক নজর স্কুলটি দেখার জন্য। অনেকে চাইছেন ভিতরে পোড়া ভবনটি দেখবার, তবে আজও ভিতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্কুলের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে। মাইলস্টোনের শিক্ষার্থীরাও তার স্কুলের সামনে এসে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করছেন। জানালেন ট্রমার মধ্যে আছেন, চোখের সামনে বিমানটি বিধ্বস্ত হলো, মুহূর্তেই আগুনের সব শেষ। এখানে আমার একটা ভাগিনা পড়তো, মারা গেছে, আমরা যে জায়গাটা দেখতে পারবো না। ছেলে একটু নার্ভাজি, বাসাতে আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো খুব, মারা গেছে, আমরা যে জায়গাটা দেখতে পারবো না। ছেলে একটু নার্ভাজি, বাসাতে আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো খুব খারাপ লাগছে, সেটা তো আর বলা প্রকাশ করতে পারছি না, সেজন্য আমি আসছি এটা একটু দেখতে। টিভিতে নিউজ দেখে আসছি, খারাপ লাগছে তো এখন ঢুকতে দিচ্ছে না। খালি শোক আর শোক, আর কিছু দেহের মতো নাই, কোনো খাওয়া চায় না মানুষে। মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। ফয়সাল, স্কুলের ভেতর ও বাইরের চিত্র কেমন দেখছেন? অনেকেই আজও উৎসুক জনতা এসেছেন, সেখানে তারা কি বলছেন?
রাব্বি, আজকে দুর্ঘটনার চতুর্থ দিন পেরিয়ে আজকে পঞ্চম দিন। আজকেও কিন্তু উৎসুক মানুষের আসলে সকাল থেকে আমরা দেখছি বেশ চাপ রয়েছে। তারা আসলে প্রত্যেকেই কিন্তু উত্তরার আশপাশের বিভিন্ন এলাকার লোকজন যারা আসলে এর আগে আসতে পারেননি কিংবা অনেকেই একাধিকবার এসেছেন, বিশেষ করে টঙ্গী এলাকা থেকে কিংবা উত্তরার আশপাশের বিভিন্ন এলাকা। এছাড়া আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা গাজীপুর থেকেও এসেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের যে বিমান ক্র্যাশের যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টিকে আসলে তারা শুধু টেলিভিশনেই গত কয়েকদিন ধরে দেখেছেন। সেই মর্মান্তিক দুর্ঘটনায় যে ছোট ছোট বাচ্চারা নিহত হয়েছেন, এটি আসলে শুধুমাত্র উত্তরা বা রাজধানীর মানুষদেরই যে বিবেকে নাড়া দিয়েছে তেমনটি নয়, সারা দেশের মানুষজনই বলা যায় যে এই ঘটনায় মর্মাহত হয়েছেন। যার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকে বিভিন্ন জায়গা থেকেই তারা আসলে দুর্ঘটনার স্থানটি দেখার জন্য কিংবা একটু নিহতদের প্রতি একটু শোক জানানোর জন্য, একটু সমবেদনা জানানোর জন্য কিন্তু তারা অনেকে পরিবার সমত এখানে আসছেন ঘটনাস্থল দেখার জন্য। তো সেখানে মূলত গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে এখানকার সাধারণ যে সকল মানুষজন আসছেন বা দেখার জন্য যারা আগ্রহ প্রকাশ করে এখানে আসছেন, তাদেরকে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ তাদেরকে ভিতরে যাওয়ার সুযোগ দিয়েছেন। এবং আজকেও যদি বলি, সকাল থেকেই কিন্তু হাজার হাজার মানুষজন এসছেন এবং সবাইকেই কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ এবং সকলে কিন্তু সেখানে যাচ্ছেন, গিয়ে তারা দেখছেন। এর পাশাপাশি সাংবাদিকদের জন্য শুধুমাত্র ভেতরে যাওয়ার এখনও অনুমতি মেলেনি। সাংবাদিকদের হয়তো কয়েকদিন পরেই তারা ঢুকতে দিবেন বা সেখানে প্রবেশের অনুমতি দিবেন। এই ছিল রাব্বি এখান থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কিন্তু সেই মানুষও মানুষ থাকে না তখন যখন সে হুঁশ হারিয়ে সহানুভূতি শূন্য হয়। জীবন রক্ষায় নয়, বরং কেবল নিজের বিকৃত আগ্রহ পূরণে ভয়াবহ বিপদের দিনে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে, শুধু ঘটনাস্থলের সাক্ষী হবে বলে, রসিয়ে রসিয়ে গল্প করবে বলে ভিড় করে দুর্ঘটনাস্থলের চারপাশে। দলবল নিয়ে আসে কিন্তু ব্যাঘাত ঘটায় উদ্ধার কাজ কিংবা চিকিৎসায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে এমন অমানবিক হয়ে ওঠা একদল মানুষকে আবারও দেখল বাংলাদেশ। সারি সারি মানুষ দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে দেখছে। কি দেখছে বলুন তো? দেখছে ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা পোড়া শরীর নিয়ে, বাঁচার আকুতি নিয়ে ছোটাছুটি করছে। মায়েরা বাবারা পাগলের মতো কলিজার টুকরো সন্তানকে খুঁজে ফিরছে। এই ভিড় শুধু কৌতূহল নিয়ে দেখছে না, হাতে থাকা মোবাইলে ভিডিও অথবা লাইভও করছে। একদল মানুষের জন্য মানুষ এই বিশ্বাসে ছুটছে, আরেক দল মানবিক বোধকে একপাশে সরিয়ে রেখে নির্বিকার হয়ে শুধু দেখছে আর ভিডিও করছে। মাইলস্টোন ট্র্যাজেডির তৃতীয় ও চতুর্থ দিন এমন অনেক মানুষের দেখা মিলল দুর্ঘটনাস্থলের সামনে। কেউ কেউ রাজধানীর বাইরে থেকেও শুধু দুর্ঘটনাস্থল দেখতে এসেছেন। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য। আমি আইছি টঙ্গী থেকে দেখতে। এতটি সন্তান মারা গেল, এগুলো মায়াতে দেখতে আইছি জিনিসটা। আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি কি, কিন্তু আসে দেখি প্রথম গেট, দ্বিতীয় গেট বন্ধ। আমরা দেখতে আসছি, একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে। ঘটনার দিন রাজনীতিবিদদেরও বিশাল শোডাউন নিয়ে পোড়া রোগীদের দেখতে যাওয়ার ছবি নিয়ে সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পলিটিক্যাল যারা এলিট আছে তারা সেখানে গিয়ে, আমার সেই জায়গায় রাজনীতি করার দরকার নেই, আমরা রাজনীতিটা বাইরে করি। ভিউসের লোভে মানুষ এরকম অমানবিক হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে, এটা নিয়ে কথা বলা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বিগুণ ভাড়া আদায়, এমনকি জীবন বাঁচানোর জন্য যে পানি, সেটাও কেউ কেউ 3 থেকে 4 গুণ বেশি মুনাফার লোভে বিক্রি করার বিষয়টি। অনেক রিক্সাওয়ালা চাইছে 200 টাকা চাইছে, কিন্তু আমি সেটাও করি নাই। আমি বিনামূল্যে স্টুডেন্টের সাথে আমি বিনামূল্যে হেল্প করছি। হাসপাতাল গেলে যেখানে মাস্ক আমরা ঢুকতে দেয় না, ওইখানে মাস্কের দাম অটোমেটিক বেড়ে দেয়। কিন্তু একটা মাস্ক 2 টাকা 3 টাকা, কিন্তু ওনারা 10 টাকা 20 টাকাও চায়। এটা কি বলবো, মানে মানুষের প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা, যে আমাদের পুঁজিবাদের চিন্তা, ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে ওনাদের মাথায়। ইটস হাই টাইম যে আমরা ভার্সিটিতে, স্কুল কলেজে আমরা বোঝাই যে এইসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি। শিক্ষাক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সমাজের শিকড়ে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয় তখন এমন মূল্যবোধের অবক্ষয়ের চিত্র দেখা যায় বলে মনে করেন মনোবিদরা। ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি অসহনীয় থাকে বা ডিসহারমোনি বা যেটা বলবো যে ক্যাওয়াটিক যদি থাকে, সেক্ষেত্রে যেমন প্যারেন্টসের মধ্যে শ্রদ্ধাবোধের জায়গাটা যদি না থাকে, একজন আরেকজন আর কি সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি সে ছোটবেলা থেকে লার্ন করে, তখন বাই নেচার সে কিন্তু ওইটাই প্র্যাকটিস করে। পাচ্ছি A+, 80% মার্কস, গোল্ডেন, এগুলাকে আমরা যতটা এমফাসাইজ করছি, তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে, সেটা কিন্তু আমরা আমাদের কোনো নাম্বারিংও নাই, এটার কোনো চর্চাই নাই। পাঠ্যক্রমের বিষয়টা, পাঠ্যক্রমে হচ্ছে একটা পার্ট থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা। জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটা অসম্ভব হয়ে পড়ে সড়কে বাড়তি ভিড়ের কারণে। যেখানে হাত বাড়িয়ে পাশে থাকার কথা, সহযোগিতার কথা, সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মুঠোফোনে ভিডিও ধারণ কতটা মানবিক, কিংবা চিকিৎসার উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি কতটা অমানবিক। মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান। পাঠানা ন্যাসি, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিমের মরদেহ। সকালে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে নানা বাড়িতে জানাজা হয় মাহিয়ার। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মাহিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গায় তার দাদার বাড়িতে। রাজধানীর উত্তরায় মায়ের সাথে বসবাস করত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে যায় মাহিয়ার শরীরের প্রায় 50%। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা জানে না 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে। এদিকে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির জানাজা শেষে ফরিদপুরে দাফন করা হয়েছে মরদেহ। সকালে আলফাডাঙ্গার বাজরা গ্রামে শামসুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজা হয়। স্থানীয়দের পাশাপাশি জানাজায় অংশ নেয় প্রশাসন ও সেনাবাহিনী। পরে বাজরা কবরস্থানে সমাহিত করা হয় রাইসাকে। আমি দেখেই চিনছি যে এটা আমার মেয়ে। আমি এসে বললাম যে ভাই আমার এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা দিয়ে দেন। ওনারা আশ্বাস দিল যে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্টে দিয়ে যান, আমরা এটা শেষ করে আপনারা দিয়ে দেবো। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্তে হয় এই ঘটনা। বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে জাকির হোসেন মিল্লাত ও মোহাম্মদ আফসার নামে দুজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় সদর হাসপাতালে। সেখানে নেয়ার পথে মারা যান মিল্লাত। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তারা মাছ ধরতেই সীমান্ত এলাকায় যান। আহত আফসারকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল থেকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায়, গভীর রাতে নাকুগাঁও এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। পরে পুশিন করা 21 রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহল দল। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং বাকিরা শিশু ও কিশোর। 39 বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায় 2017 সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভারতে যায় তারা। জম্মু কাশ্মীরে কাজ করত হোটেল ও বাসাবাড়িতে। মাসখানেক আগে তাদের আটক করে দেশটির পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি। গত রাত্রে আপনার রাত 1টার দিক দিয়ে আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাটাতের বেড়া আছে, এরা উপরে বেসে এটা পুশিং করছে। সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে 3 নম্বর গেট দিয়া আপনার লোক পার করছে 21 জন।
থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে দ্বিতীয় দিনের মতো সংঘাতে জড়িয়েছে দুদেশ। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এই সামরিক সংঘাতে নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকেই উবন রাজধানী ও সুরিন প্রদেশে সংঘর্ষের কথা জানিয়েছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। তাদের দাবি, সেখানে ভারী অস্ত্র, আর্টিলারি ও রুশ নির্মিত রকেট সিস্টেম ব্যবহার করেছে নমপেন। তবে সে হামলা প্রতিহতেরও দাবি করে তারা। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। অন্যদিকে 1500 পরিবারকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কম্বোডিয়া। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তার দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এ পদক্ষেপ নিতে যাচ্ছে তার দেশ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো এক চিঠি পোস্ট করেন ম্যাক্রন। সেখানে প্রথম পশ্চিমা পরাশক্তি হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান তিনি। ম্যাক্রনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।